এই যে মিস ম্যাডাম, আপনাকে বলতেছি, এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? দেখতেছেন না আমি সিগারেট খাচ্ছি? আমার ডিস্টার্ব হচ্ছে। আপনি সামনে থেকে সরেন। পুলিশের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, আবার বলতেছেন যে সামনে থেকে সরার জন্য? আপনাকে তো এখন গুলি করে মেরে ফেলার ইচ্ছা হচ্ছে। বললেই হলো নাকি যে আমাকে গুলি করে মেরে ফেলবেন? আমাকে গুলি করার আগে আপনাকে আমার প্রেমে পড়তে হবে, না হলে তো আমাকে গুলি করতে পারবেন না। তুই কি পাগল? আমার তো মনে হচ্ছে তুই পাগল। না হলে এইরকম ভাবে কেউ তো কথা বলে না কারোর সাথে। কথা বললে আপনাকে পাগলা গারদে নিয়ে যাওয়ার দরকার। চলেন আমার সাথে, আপনাকে পাগলা গারদে নিয়ে যাইতেছি। বললেই হলো নাকি যে পাগলা গারদে নিয়ে যাবেন আমাকে? এক চর মারবো কানের নিচে, 10 দিন কানে শুনবেন না। তবে রে দাঁড়া, তুই এখানে, তোকে দেখাচ্ছি কে কানে কম শুনে আর কে বেশি শুনে। এই বলে ঈশিতা আকাশকে দৌড়াতে লাগলো। এদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো একটা পার্কের ভিতর। এসে দেখে তার বন্ধুরা বসে আছে। আকাশ তার বন্ধুদের সাথে বসে পড়লো। এইদিকে ঈশিতা পার্কের ভিতর ঢুকে আশেপাশে তাকিয়ে দেখে আকাশকে দেখা যাচ্ছে না। হঠাৎ সবাই যেখানে বসে আছে ওইখানে দেখতে পেল আকাশের মতো একটা শার্ট পরা ছেলে বসে আছে। এটা দেখে ঈশিতা ওইখানে এসে আকাশের দিকে তাকাতেই আকাশ এসে তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলো। আকাশে এইরকম খিলখিল করে হাসতে দেখে ঈশিতা বলতে লাগলো, এই বেহায়া বেশরম, আমাকে এত হয়রানি করেছিস কেন? আর এইগুলো বুঝি তোর বন্ধু বান্ধব? এই যে তোমাদেরকে বলতেছি, এটা তোমাদের বন্ধু নাকি পাগল? রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাইছে, আবার আমাকে শাসন করতেছে। ঈশিতার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ঈশিতার দিকে। আর সবাই বলে উঠল, মানে আকাশ সিগারেট খায়, তাও আবার আমাদেরকে এটা বলতেছেন? যেই ছেলে সিগারেটের পাশায় একটা টোকাও দেয় নাই, আর আপনি বলতেছেন সেই ছেলে সিগারেট খায়? এটা মানতে পারলাম না ম্যাডাম। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আর সে তো এখানে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে। আমাকে বলদের হাড্ডি পাইছেন তাই না, যে আপনারা কুকুরের মতো আমাকে কামড়ে কামড়ে খাবেন আর আমি খেতে দিব? আপনার ফ্রেন্ডকে দেখে বোঝাই যাচ্ছে সে এখনো হাঁপাচ্ছে। এখন যদি আপনারা সত্যি কথা না বলেন, এই যে আমার হাতে এটা দেখছেন, এই পিস্তলটা দিয়ে সবগুলোকে মেরে ফেলবো। এই পিস্তলের ভেতরে 10টা বুলেট আছে। মেরে দেন আমাদের, আমরা একজন ফ্রেন্ডের জন্য মরতেও পারি। যেটা সত্য সেটাই বললাম। সে এইখানে ছিল, এইখানেই আছে, আর সে এইভাবে সময় সব হাঁপায়। এই তুই এখন এখান থেকে উঠবি নাকি আমি তোর পায়ে গুলি করতে বাধ্য হব? আকাশ ভয়ে ভয়ে নিচের থেকে উঠে ঈশিতার সামনে দাঁড়ালো। এইদিকে ঈশিতা আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাইতেছে। এমন সময় পিছন থেকে শুভ মেয়ে কণ্ঠে বলে উঠল, ওই যে আপু, আপনি আমার বয়ফ্রেন্ডকে এভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি আমার আব্বুকে বলে দিব আপনি আমার বয়ফ্রেন্ডকে তুলে নিয়ে যাইতেছেন। শুভর এরকম কথা শুনে ঈশিতার পিছনে তাকাতে দেখতে পেল সবগুলো ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে একটা মেয়েও নেই। এটা দেখে ঈশিতা বলতে লাগলো, কি ব্যাপার, এখানে একটা মেয়ে কথা বললো শুনলাম, কিন্তু এখানে তো সবাই ছেলে। তোমরা সবাই সত্যি করে বলো, তোমাদের মধ্যে থেকে কে মেয়ে কণ্ঠে কথা দিয়েছে? আরে ম্যাডাম, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আপনি কি আবল তাবল বলতেছেন? হঠাৎ এই কথা সেই কথা আমার বন্ধুকে অযথা ধরে নিয়ে যাইতেছেন। এখন আমাদের উপরে মিথ্যা অপবাদ দিতেছেন। আমরা মেয়ে কণ্ঠে কথা বলছি, তাই না? তোমাদের মধ্যে কে মেয়ে কণ্ঠে ডাক দিয়েছে? আমি কিন্তু একজন পুলিশ অফিসার, আমার সাথে মজা করলে কিন্তু আমি সবগুলোকে জেলের ভাত খাওয়াবো। আর আপনি তো সত্যি পাগল হয়ে গেছেন। এই আকাশকে নিয়ে চলতো, এই মেয়ে পাগল হয়ে গেছে। এই মেয়ের সাথে থাকা যাবে না। কোথায় না কোথা থেকে এই মেয়ে এসেছে, এখন আমাদেরকে এইসব বলতেছে। শুভ ভাই, তোরা আমাকে বাঁচা। এই মেয়ে সত্যি সত্যি পাগল হয়ে গেছে, না হলে তো এইসব কিছু বলতো না। তুই কোনো চিন্তা করিস না, আমরা তোকে বাঁচাবো। এই যে ম্যাডাম, আপনি আকাশকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমরাও অন্য কিছু করতে বাধ্য হব। তোর আমার কিছুই করতে পারবি না। দাঁড়া, তোদেরকে সবগুলোকে আজকে জেলের ভেতরে নিয়ে যাব। এ বলে ঈশিতা তার কোমর থেকে ওয়াকি টকিটা বের করে থানায় বলতেই কিছুক্ষণের মধ্যেই কয়েকজন অফিসার চলে আসলো। গেট দিয়ে যেই প্রবেশ করতে যাবে এমন সময় শুভ বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে একটা কথা বলি,
সত্যি সত্যি বলতেছি, আসলে আকাশ আপনাকে ওইসব বলেছে আমাদের কারণে। আর সে সিগারেট খায় না, ওইটা সিগারেট ছিল না, ওইটা পেপ ছিল। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা? তাও আবার আমি কখনোই করব না। আমাকে যে একবার খেপিয়ে দেয় তাদের কাউকে আমি ছাড়ি না। আজকে তোমরা আমাকে এরকম কথা বলছো, সো তোমাদেরকেও ছাড়বো না। অফিসার, ওদের সবগুলোকে ধরে থানায় নিয়ে যান, আর এই ব্যাটাকে আলাদা একটা জেলে রাখবেন। ওর শাস্তি আলাদাভাবে নিব। সবাইকে ধরতে যাবে এমন সময় সবাই দৌড়ে পালিয়ে যেতে লাগলো। সবাই এই দিক সেই দিক পালিয়ে যাইতেছে। এদিকে পুলিশ অফিসারদের পেট একটু বড় থাকার কারণে তারা দৌড়াতে পারতেছে না। এই ভাগে সবাই পালিয়ে গেল, শুধু আকাশ পালাতে পারলো না। আকাশ কাদো কাদো চোখে ঈশিতার দিকে তাকিয়ে আছে। এইদিকে ঈশিতা বলতে লাগলো, এভাবে আমার দিকে কাদো কাদো চোখে তাকাবে না। কাদো কাদো চোখে তাকালে আমি আরও রেগে যাই। আজকে যেহেতু ধরে ফেলেছি, একটা শাস্তি দিয়েই ফেলি। চল এখন আমার সাথে। এই বলে ঈশিতা আকাশকে নিয়ে চলে আসলো থানায়। গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে আসলো ভিতরে। হাবিলদারকে উদ্দেশ্য করে ঈশিতা বলতে লাগলো, করিম চাচা, লাঠিটা নিয়ে আসেন তো। এই ব্যাটাকে একটু সাইজ করতে হবে। ব্যাটা আজকে আমাকে অনেক হয়রানি করেছে। মামনি, ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে সাদাসিধে, তাকে ছেড়ে দাও। সে হয়তো একটু বেয়াদবি করেছে তোমার সাথে। একদম না করিম চাচা, এটা সাদাসিধা ছেলে না, এটা হচ্ছে একদম ফাজিলের হাড্ডি। আমাকে আজকে পুরো 2টা ঘন্টা দৌড়ানো করাইছে, পরে তাকে আমি ধরতে পারছি। এই বলে ঈশিতা একটা লাঠি হাতে নিয়ে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো একদম ফাঁকা একটা রুমে। লাইট জ্বালিয়ে ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে ভিতরে ছেড়ে দিল আর বলতে লাগলো, এখন বল, কোথায় যাবি তুই? তুই না অনেক বলেছিলি যে আমি কিছুই করতে পারবো না, এখন দেখবি আমি তোর কি করি। এই বলে ঈশিতা আকাশকে বাড়ি দিতে যাবে। এমন সময় আকাশ এক হাতে ঈশিতার মাথা, আরেক হাতে ঈশিতার কোমর জড়িয়ে ধরে তার একেবারে কাছে নিয়ে আসলো। তার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এটা দেখে ঈশিতার চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। এদিকে আকাশ এসে তার ঠোঁট অনবরত চুষেই চাইতেছে, ছাড়ার কোনো নাম গন্ধ নেই। দিকেও 15 মিনিট এইভাবে লিপকিস করার পর আকাশ ঈশিতাকে ছেড়ে দিতেই ঈশিতা লাঠিটা দিয়ে আকাশের মাথায় জোরে একটা বাড়ি মারল। সাথে সাথে আকাশ নিচে বসে পড়ল। ঈশিতার চোখ রক্তবর্ণ হয়ে আছে। আকাশের গাল টিপে ধরে বলতে লাগলো, তোর মতো ছেলে আমি আর এই দুনিয়াতে একটাও দেখি নাই। দীর্ঘ 4 বছর ধরে পুলিশের চাকরি করতেছি। তোর মতো বেয়াদব ছেলেকে অনেক মানুষ করেছি। তো সমস্যাটা কি? সেই রাস্তা থেকে আমার পিছু লেগে আছিস। একবার তো তোকে ছেড়ে দিয়েছিলাম, আবারও তুই আমার পিছু নিয়েছিস। আকাশ কোনো কিছু বলতেছে না, চুপচাপ বসে আছে। এদিকে ঈশিতার বারবার আকাশকে জিজ্ঞেস করতেছে, কিন্তু আকাশ কোনো কথা বলতেছে না। দেখে ঈশিতার আরো রাগ উঠে গেল আর বলতে লাগলো, তুই যদি এখন কোনো কথা না বলিস তাহলে তোর শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন তুই কি চাস তোর শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাক? হ্যাঁ, আমি চাই আমার শাস্তি আরও দ্বিগুণ হয়ে যাক। আমি যেহেতু অন্যায় করেছি, সো আমার শাস্তি দ্বিগুণ হবেই। তো সমস্যাটা কি ওইটা আগে বল। তুই আমার হাতে মাইরও খাবি, আবার আমার সাথে ফাজলামিও করবি, এইটা তো আমি মানতে পারতেছি না। তোর সমস্যা কোন জায়গায় সেটা বল। আমার সমস্যা হচ্ছে এই বুকের মধ্যে যখন আপনাকে দেখি তখন আমার হার্টবিট দ্রুত গতিতে এগিয়ে যায়। যদি এটা বন্ধ করে দিতে পারে তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না। আকাশের কথা শুনে ঈশিতার চোখ বড় বড় করে তাকালো আকাশের দিকে আর বলতে লাগলো, তাহলে তুই ডাক্তারের কাছে যা। ডাক্তার বলতে পারবে যদি তোর হার্টবিটে কোনো সমস্যা থাকে, তাহলে তো ডাক্তার সমস্যার সমাধান করে দিবে। আমার পেছনে কেন ঘুরঘুর করিস? তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে। ঈশিতার মুখে এই কথা শুনে আকাশ হাঁ করে তাকিয়ে রইল ঈশিতার দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর আকাশ বলতে লাগলো, আমি বিশ্বাস করি না আপনার যে বিয়ে হয়ে গেছে। যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার হাতে চুড়ি কোথায়? আপনার হাতে তো চুড়ি নাই। আমি এখন ডিউটিতে আছি, সো আমি এখন চুরি করি নাই। আর আমার একটা বেবি আছে, বয়স 2 বছর। যদি দেখতে চাস তাহলে বলতে পারিস। আমি আমার বড় বোনকে ফোন দিয়ে বলতেছি তাকে নিয়ে আসার জন্য। থাক, আর ফোন দিয়ে বলার দরকার নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এখন তাহলে আমাকে ছেড়ে দেন, আমি আর আপনার কিছু করব না। এখন আমার পিছু করবি না কেন? আমার বিয়ে হয়ে গেছে দেখে এখন আমার পিছু করবি না?
আমার পিছু কর, কয়েকদিন পর আমার জামাই এসআই হয়ে আসবে, পরে না হয় আমি তাকে বলে তোকে জেলে ঢুকিয়ে দিব, বলবো যে তুই আমার সাথে পরকীয়া করার চেষ্টা করেছিস। ঈশিতার কথা শুনে আকাশ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এদিকে ঈশিতা মিটিমিটি করে হাসতেছে আর কথাগুলো বলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ থাকার পর ঈশিতা বলতে লাগলো, সোজা হয়ে দাঁড়াতো দেখি, তোর পকেটে কয় টাকা আছে? আকাশ সোজা হয়ে দাঁড়াতেই ঈশিতা তার সামনে পকেটে হাত দিতে তার হাত পুরো ঢুকে গেল। এটা দেখে আকাশ মিটিমিটি করে হাসতেছে। এদিকে ঈশিতা বুঝতে পারল আকাশের পকেট ছেঁড়া। এটা দেখে ঈশিতা কিছু বলো না। আর একটা পকেটে হাত দিতে ওই পকেটও ছিঁড়া। পিছনের পকেটে হাত দিতে দেখতে পেল 5 টাকার একটা কয়েন। আরেকটা পকেটে হাত দিতে দেখতে পেল আরেকটা 5 টাকার কয়েন। 2টা কয়েন হাতে নিয়ে বলতে লাগলো, মাত্র পকেটে 10 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর বলতেছিস তোর হার্টবিট দ্রুত গতিতে এগিয়ে যাইতেছে আমাকে দেখলে? যেটা সত্যি সেটাই তো বললাম। এখন আপনি আমার 10 টাকা ফেরত দেন। এই 10 টাকা ভাড়া দিয়ে এখান থেকে আমাকে যেতে হবে বাসায়। আর আমাকে তো এখনো কিছু করলেন না, কিছু করবেন না নাকি? করব না মানে অবশ্যই করব। সোজা হয়ে দাঁড়া, তোর পাশা আজকে লাল করে ছাড়বো। পুলিশের সাথে ফাজলামি বের করে দিব। এই বলে ঈশিতা তার হাতের লাঠিটা দিয়ে আকাশের পাশে 2টা বাড়ি মারতেই আকাশ সজোরে চিৎকার করে উঠল। এটা দেখে ঈশিতা আকাশের মুখ টিপে ধরে বলতে লাগলো, যেহেতু আপনার ঠোঁটের স্পর্শ পেয়ে গেছি একবার, সো বারবার তো আসতেই হবে আপনার ঠোঁটের স্পর্শ নেওয়ার জন্য। আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি আবারও আপনার ঠোঁটের স্পর্শ নিব এখন। এই বলে আকাশ ঈশিতাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে তার ঠোঁটের স্পর্শ নিতে লাগলো। আরও 20 মিনিট এরকমভাবে যাওয়ার পর হঠাৎ দরজায় কে যেন কর্নারতে আকাশ ঈশিতাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এদিকে ঈশিতার রাগে এবার পুরো মুখ লাল হয়ে গেছে, সাথে চোখও। ঈশিতা জোরে চিৎকার করে বলতে লাগলো, বাইরে যে আছেন এখনই ওইখান থেকে চলে যান, না হলে এখন আমার বকা শুনতে হবে। ঈশিতার কথা শুনে করিম চাচা ওইখান থেকে দৌড়ে চলে গেল। এদিকে ঈশিতা আকাশের কাছে এসে আকাশের গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। কয়েকবার চড় মারার পর ঈশিতা বলতে লাগলো, আজ পর্যন্ত কেউ আমার শরীর স্পর্শ করে নাই এবং স্পর্শ করতেও দেই নাই। তোর মতো বখাটে ছেলে, বাজে ছেলে, লুচ্চা ছেলে আমার ঠোঁট স্পর্শ করেছিস, সাথে আমার শরীর। তোকে তো আমার মনে চাইতেছে এই গলা টিপে মেরে ফেলার জন্য। ঈশিতার কথা শুনে আকাশ এসে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মানে আপনি না আমাকে বললেন আপনার জামাই আছে, আপনার ছোট একটা বাচ্চা আছে, তাহলে আপনি কেন এখন বলতেছেন যে আপনার শরীরে কেউ এখনো পর্যন্ত স্পর্শ করে নাই? স্পর্শ না করেই কি বেবি হয়ে গেছে আপনার? বাচ্চাদের যেখান থেকে ইচ্ছে সেইখান থেকেই হয়েছে। তুই যদি আরেকবার আমার শরীরে টাচ করেছিস তাহলে তোর পা ভেঙে আমি কুকুরকে খাইয়ে দিব। ঈশিতার কথা শুনে আকাশ ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঈশিতা পিছনে যাইতেছে আর বলতেছে, দেখ, আমি মানা করতেছি কিন্তু তুই আমার সামনে আসবি না। পেছনে যা, তাড়াতাড়ি পেছনে যা, না হলে কিন্তু আমি এখন চিৎকার করব। চিৎকার করলে কিন্তু সবাই চলে আসবে। আপনি একবার চিৎকার করে দেখেন, আপনার ঠোঁট কামড় মেরে নিয়ে আসবো আমার কাছে, তখন দেখব কিভাবে চিৎকার করেন। সত্যি করে বলেন, আপনার বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই? সত্যি বললে আপনাকে আর কিছু বলবো না। আর এই দেখেন আমার বুকে কি রকম ভাবে হার্টবিট লাফালাফি করতেছে। এ বলে আকাশ ঈশিতার একটা হাত ধরে তার বুকের বাম পাশে রাখতেই ঈশিতা একেবারে স্পষ্ট বুঝতে পারতেছে খুব দ্রুত গতিতে লাফালাফি করতেছে হার্টবিট। এদিকে ঈশিতা কি বলবে বুঝে উঠতে পারছে না। আকাশ একেবারে ঈশিতার সামনে চলে আসতেই ঈশিতা আকাশকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলতে লাগলো, তোর কি সমস্যা? তুই বারবার আমার কাছে আসতেছিস কেন? তোকে বলেছি না আমার কাছে আসবি না, আর আমার বেবি যেভাবেই হয়ে থাক না কেন, হয়েছে তো। কেউ আমাকে ধরুক আর না ধরুক তাতে তোর কি? তোকে এখন ছেড়ে দিলাম, তুই আর কোনো দিন আমার সামনে আসবি না, আর আমার কাছে আসার চেষ্টাও করবি না। ঠিক আছে, আজকে যেহেতু ছেড়ে দিয়েছেন, শুধু একবার আপনাকে রাস্তায় পাই তুলে নিয়ে বাড়িতে চলে যাব, তখন তো আর কোনো কিছু বলতে পারবেন না। এ বলে আকাশ তার রুম থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। আকাশকে দেখে করিম চাচা বলতে লাগলো, কি ব্যাপার বাবা, ঈশিতা এইভাবে চিৎকার করেছে কেন এই সময়? আর তুমি এমন কি করেছো যে ওইভাবে রাগ দেখিয়েছে? তেমন কিছু করি নাই,
জাস্ট একটু সিম্পলভাবে মাইর দিয়েছিলাম। ওই মাইরের কারণে রেগে আগুন হয়ে গেছে। পরে সিলিন্ডার দিয়ে আগুন নিভিয়েছি। তোমার কথার মানে বুঝলাম না, আমি একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? কিরে, তুই এখনো যাস নাই এখান থেকে, নাকি আবারও জেলের ভেতর নিয়ে আটকে রাখতাম? এবার কিন্তু নিয়ে গেলে সারা দিনেও ছাড়বো না কেউ আসলেও। আজকে চলে গেলাম, কালকে যদি আবার দেখা পাই তাহলে কালকে আবারও চলে আসব। আপনার মায়েরগুলো খুব ভালো লাগছে, তবে পাছায় যে মারছেন এখনো জ্বালাপোড়া করতেছে। মনে হয় আগুন ধরিয়ে দিয়েছেন ওইখানে। আমার সাথে এরকম ব্যবহার করেছিলি না, এখন বুঝতে পারবি সব কিছু। তাড়াতাড়ি বাসায় গিয়ে মলম লাগা, না হলে ফুলে উঁচু হয়ে যাবে। পরে আমাকে মানুষ ধরবে না, মানুষ ধরবে তোকে বলবে যে থাক, বাকিটা বলতে শরম করতেছে। আকাশ ঈশিতার কথা বুঝতে পেরে এসে তাকে চোখ মেরে ওইখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, এমন সময় পকেটে হাত দিতেই দেখতে পেল পকেটের ভিতর 100 টাকা রাখা আছে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আমার পকেটের ভিতরে তো মাত্র 10 টাকা ছিল, তাও আবার 2টা 5 টাকার কয়েন। এই 100 টাকা কোথায় থেকে আসলো, আর আমার 10 টাকা কোথায় গেছে? এসব বলতে বলতে মাথা চুলকাতে চুলকাতে আকাশ হেঁটে যাইতেছে। এমন সময় পিছন থেকে শুভ ডাকতে লাগলো, ওই শালা দাঁড়া এখানে, দাঁড়া বলতেছি। এখন যদি না দাঁড়াস তাহলে কিন্তু যে ভিডিওটা করেছিলাম পার্কে, ওই ভিডিওটা ভাইরাল করে দেব। আকাশ ওইখানে দাঁড়াতেই শুভ এবং আকাশের বাকি বন্ধুরা চলে আসলো। আকাশের হাত থেকে 100 টাকা নিয়ে বলতে লাগলো, শালা তোর পকেট থেকে কখনো দেখলাম না 10 টাকার উপরে বেশি বের করতে। এখন কিভাবে বের হয়েছে 100 টাকা? আর তোর পাশায় তো ফুলে আছে কেন? নিশ্চয়ই চুমা দিয়েছে ওইখানে, তাই না? শালা 4টা বাড়ি দিয়েছে, এটার জন্যই তো ফুলে গেছে আর ব্যথা করতেছে। আমার পকেটে তো সবসময় আমি 10 টাকা নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু 100 টাকা কোথায় থেকে আসলো এটাই চিন্তা করতেছি। মনে হয় ওই মেয়েটা দিয়েছে ব্যথার মলম কেনার জন্য। বাহ, মেয়েটা তো দেখি খুবই ভালো, তাকে মায়েরও দিয়েছে, আবার টাকাও নিয়ে গিয়েছে মলম কিনে দেওয়ার জন্য। খুবই ভালো, খুবই ভালো। তা মেয়েটাকে কিছু করতে পারলি? কিছু করতে পারলাম মানে, করেই দিয়ে এসেছি। 3বার লিপ কিস করেছি তার ঠোঁটে, কিন্তু মেয়েটা আমাকে বলতেছে যে ওনাকে বিয়ে হয়ে গেছে, তার নাকি 2 বছরের একটা বাচ্চা আছে। আমার একদম বিশ্বাস হচ্ছে না, আবার না বিশ্বাস করতেও পারতেছি না। আরে বেটা, এত চিন্তা করিস কেন? আমরা আসি না, মেয়েটার খোঁজ খবর নিয়ে ফেলবো। তুই এত চিন্তা করিস না। আর 100 টাকা দিয়েছে, এই 100 টাকা আমাদেরকে দিয়ে দে, আমরা চা নাস্তা করে ফেলবো। নে, কোনো দিন তো আমাদেরকে চা নাস্তা করার টাকা দেশ নাই, আজকে অন্তত 100 টাকাটা দিয়ে দে। না রে, 100 টাকাটা দিব না। আমাকে 100 টাকা দিয়েছে মলম কেনার জন্য। আগে মলম কিনে নেই, এরপর যদি 2-3 টাকা বেঁচে থাকে তাহলে তোদেরকে দিয়ে দিব না চা নাস্তা করার জন্য। শালা কি পোন, তুই আর কোনোদিন ভালো হবি না। একবার শুধু বিয়ে কর, এরপর ভাবির কাছ থেকে সব সুদে আসলে নিয়ে নেব। তোকে বাসর করতে দিব না, বাসর আমরা করে আসব। বেবি হলে তোকে বাবা ডাকবে, আমাদেরকে না। ঈশানের কথা শুনে সবাই হাসতে লাগলো। এইদিকে আকাশ ওইখানে না দাঁড়ায়ে থেকে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার ফুফাতো বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ ভাইয়া, তোমার এরকম অবস্থা কেন? আবার হাতে একটা ব্যথার মলম কেন? ব্যথা পেয়েছো নাকি কোথাও? ব্যথা পাইছি মানে প্রচুর ব্যথা পাইছি। এখন তুই আমার সামনে থেকে সর, আমাকে রুমে যেতে দে। আগে আমি ব্যথার মলম লাগিয়ে শান্ত করি, এরপর কথা বলবো তোদের সাথে। এ বলে আকাশ ওইখান থেকে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে প্যান্ট খুলে মলমটা লাগিয়ে নিল। বিছানায় শুয়ে আছে। এমন সময় শান্ত এসে আবারও বলতে লাগলো, আরে আকাশ ভাইয়া, আপনি দরজাটা খুলেন, আপনার শান্তা চলে এসেছে। আপনার আগার ব্যথা, গুড়ায় ব্যথা, যেখানেই ব্যথা হোক, আমি শান্তা একবারে